প্রথম বিশ্বযুদ্ধ কে শুরু করছে? মুসলমানরা। হিরোশিমায় বোম মারছে কারা? মুসলমানরা। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে ইরান অনেক দূর আগে গেছে, যেটা অন্যদের জন্য ঈর্ষণীয় একটা সাফল্য। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দ্রুত যে ধর্মটা বিস্তার লাভ করছে সেটা হচ্ছে ইসলাম। প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে নির্লজ্জতম রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, আর পৃথিবীর সবচেয়ে এক নাম্বার মিথ্যুক লায়ন নাম্বার 1 হচ্ছে ট্রাম্প। আমাদের দেশের সবচেয়ে বড় চোর যারা বছরে $16 বিলিয়ন করে দেশের বাইরে পাচার করছে চুরি করে, তারা পতাকা লাগানো গাড়িতে করে ঘোরে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরান রেডিওর মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক বিশ্লেষক, সাবেক সামরিক কর্মকর্তা, আমাদের অত্যন্ত পরিচিত মুখ জনাব ডেলিজ খান। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শাহাদ ভাই, আসসালামু আলাইকুম। 12 দিনের একটা যুদ্ধ হয়ে গেল ইসরায়েল এবং ইরান। ইরান কি হেরে গেল? ধন্যবাদ। যুদ্ধ এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে, সুতরাং যুদ্ধবিরতির সময় আসলে কোনো পক্ষ জিতেছে অথবা হেরেছে ডিক্লেয়ার করা ডিফিকাল্ট। শুরুতেই যেটা হয়েছে, জুন মাসের 13 তারিখে প্রথম ইসরায়েল আক্রমণ করলো, এবং তারা যে দুর্ধর্ষ কাজটা করলো, আন্তর্জাতিক রীতিনীতি তোয়াক্কা না করে তারা আমেরিকান প্রযুক্তির সহায়তা নিয়ে অত্যন্ত গোপনে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানে প্রবেশ করে এবং ইরানের ক্যান্টনমেন্টে গিয়ে ইরানের সেনাবাহিনীর উচ্চপদস্থ জেনারেল সহ তাদের নিউক্লিয়ার স্থাপনার যে চিফ সায়েন্টিস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে মোসাদের সহায়তায় হত্যা করে নাতাঞ্জের মতো একটা পারমাণবিক স্থাপনার উপরে একাধিকবার বিমান আক্রমণ করে আবার বের হয়ে চলে আসে। এইটারই ফলো আপ অপারেশন যেটা ছিল সেটা হচ্ছে আমেরিকা গত 22শে জুন 3টা জায়গায়, ফোর্দো সহ 3টা জায়গায় আবারও আক্রমণ করে, এবং এবার আরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান এবং বোমা নিয়ে গিয়েছিল তারা। এর প্রত্যুত্তরে ইরান যেটা করেছে, তাদের যে সক্ষমতা সেটা হচ্ছে ব্যালাস্টিক মিসাইল যেগুলো আছে, সেই মিসাইল টেকনোলজি এবং ড্রোনের মাধ্যমে ইসরায়েলের উপরে উপর্যুপরি মিসাইল আক্রমণ করেছে, এবং আমেরিকা যখন তাকে আক্রমণ করলো তখন কাতারে অবস্থিত আমেরিকার সেনাঘাঁটি এবং ইরাকে অবস্থিত আমেরিকার সেনাঘাঁটিতে মিসাইল দ্বারা আক্রমণ করেছে। তার পরপরই আসলে এই মুহূর্তে একটা স্টেলমেট সিচুয়েশন চলছে, কোনো পক্ষই আর একে অপরের উপরে আক্রমণাত্মক কোনো কার্যক্রম পরিচালনা করছে না। সুতরাং এই অবস্থায় আমরা এটাকে যুদ্ধবিরতিই বলবো, এই অবস্থায় এটাকে আমরা ড্র বলতে পারি, বাট ইরান হেরে গেছে এরকম ক্লেইম আমার মনে হয় এটি আপেক্ষিক এই মুহূর্তে বলা। আমরা আজকের পুরো অনুষ্ঠান জুড়ে উত্তপ্ত যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সেটি নিয়ে কথা বলবো। বিশেষত আপনি জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে কঠিন একটা যুদ্ধ হয়েছে 12 দিনের, যেটি ট্রাম্প বলেছেন, সেটি নিয়ে আমরা আসলে পুরো অনুষ্ঠান জুড়ে আজকে কথা বলবো আপনার সাথে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে হঠাৎ করে আন্তর্জাতিক, আপনি বলছিলেন আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে 13 তারিখে। হঠাৎ করে যে হামলা ইরানে, এইটিকে কিভাবে আপনি দেখছেন? এটা হামলা সবসময় হঠাৎই হয়, মানে আক্রমণের মূল সূত্র হচ্ছে সারপ্রাইজ। হামলার বৈশিষ্ট্যই হচ্ছে এখানে সারপ্রাইজ থাকতে হবে, আদারওয়াইজ আক্রমণ অথবা হামলা সফল হয় না। আর ট্রাম্পের মধ্যস্থতায় যা হচ্ছিল এটা হচ্ছে ধোঁকাবাজি, কারণ আজ থেকে 2500 বছর আগে সঞ্জু তার বিখ্যাত একটা বই নাম হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার, সেই আর্ট অফ ওয়ার বইয়ে একটা কথা বলে গেছেন, সেটা হচ্ছে অল ওয়ার ইজ বেসড অন ডিসেপশন। মানে আজ থেকে 2500 বছর আগে উনি বলে গেছেন যে কোনো যুদ্ধ হচ্ছে ধোঁকাবাজি। ইউ ডোন্ট বিলিভ ট্রাম্প, নো ওয়ান বিলিভস ট্রাম্প। আমরা শেষে ট্রাম্প যেটা বলছে যে আমি ইরানের সাথে আলোচনা করব, বলার 2 দিনের মাথায় ইসরায়েল অ্যাটাক করে দিচ্ছে। এক্স্যাক্টলি। এরপরে যখন ট্রাম্প বলছে আমি 1 সপ্তাহ ভেবে দেখবো যে আমিও অ্যাটাক করবো কিনা, কারণ ইসরায়েল বারবার ইউএসএ কে এই যুদ্ধে পার্টিসিপেট করার জন্য ইনভাইট করছিল। যখনই ট্রাম্প বলল যে আগামী 1 সপ্তাহ আমি ভেবে দেখবো যে আমি আক্রমণ করবো কিনা, আমার মনে হয়েছিল যে কাল পরশুর ভিতরে কিছু একটা হবে। সেটি হয়েছে। কারণ মানে একে তো হচ্ছে যুদ্ধ ধোঁকাবাজি, আর ধোঁকাবাজদের সেরা ধোঁকাবাজ হচ্ছে ট্রাম্প।
একটা বিষয় হচ্ছে আমরা দেখলাম যে ১৩ তারিখে শুরু যে প্রথম দিনের যে হামলাটা শুক্রবার ভোর রাতে হয়েছে। প্রথম দিনই আমরা দেখলাম যে শীর্ষ বিজ্ঞানী সায়েন্টিস্ট এবং আ সা শীর্ষ যে সামরিক কমান্ডার যারা আছেন তাদেরকে হত্যা করেছে। যদিও আসলে ইসরায়েল বা আমরা যদি বলি যুক্তরাষ্ট্রের বিষয় ছিল পারমাণবিক কেন্দ্রগুলো। কিন্তু কেন সায়েন্টিস্ট এবং শীর্ষ সামরিক কমান্ডারদেরকে হত্যা করল? কারণ এই যে পারমাণবিক সক্ষমতা এবং পারমাণবিক স্থাপনা, এইটার নিরাপত্তা বলয় নিশ্চিত করে হচ্ছে এই যে সামরিক ঊর্ধ্বতন জেনারেলস যারা আছেন এবং চিফ সায়েন্টিস্ট যারা আছেন। সুতরাং তাদেরকে যদি আপনি প্রথমে যদি দারোয়ান মেরে ফেলতে পারেন, তাহলে আপনার চুরি করা সোজা হয়। সো এখানে একই মানসিকতা কাজ করেছে। প্রথমত হচ্ছে ইরানের মনোবল ধ্বংস করে দেওয়া। অফকোর্স ইরান একাকী, মধ্যপ্রাচ্যের একাকী সৈনিক হিসাবে একটা অভূতপূর্ব যুদ্ধ করছে, যেখানে দুইটা বিশাল পরাশক্তির বিরুদ্ধে সে যুদ্ধ করার চেষ্টা করছে এখন পর্যন্ত এবং অপরাজিত আছে। আপনি প্রথমে বলছিলেন যে এই যে ইরানের শীর্ষ কর্মকর্তাদের, শীর্ষ সামরিক কমান্ডারদের আ যুদ্ধ শুরুর শুরুতেই তারা ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছে। ইসরায়েল যেখানে আ দীর্ঘদিন পরিকল্পনা করছিল, আলোচনা হচ্ছিল আমেরিকার সাথে, সেক্ষেত্রে ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা কি এতটাই ঠুনকো ছিল যে শুরুতেই এরা টার্গেটে পরিণত হয়েছে? ব্যর্থতার আসলে কোথায়? কেন? ধন্যবাদ। পৃথিবীর যুদ্ধের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে কোনো যুদ্ধে সামরিক কর্মকর্তা যারা আছে, কমান্ডার্স যারা আছে, তারা সবসময় টার্গেট থাকে। প্রত্যেকটা দেশের যে শীর্ষ কমান্ডার আছে তাদের কিন্তু নিজস্ব একটা সিকিউরিটি মেকানিজম এবং সিস্টেম থাকে। ইরানেরও অফকোর্স ছিল। আপনি দেখবেন যে সিনিয়র কমান্ডার যারা থাকে তাদের বডিগার্ডস থাকে, তাদের রক্ষা করার জন্য সিনিয়র পলিটিক্যাল লিডার যারা আছে তাদের জন্য এসএসএফ এর মতো ব্যবস্থা থাকে। কেন থাকে? কারণ তারা হচ্ছেন ভিআইপি এবং তাদেরকে টার্গেট করা হয়। এই জায়গাতে ইরানের সার্বিক যে ব্যবস্থাপনা ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল, তাতে কোনো কমতি ছিল না। কারণ যেই অফিসারদেরকে এবং কমান্ডারদেরকে এবং জেনারেলদেরকে মারা হলো, তাদেরকে তো ইরানের বাইরে মারা হয় নাই। ইরানের ভেতরে, ইরানের ক্যান্টনমেন্টের ভেতরে মারা হয়েছে। যেটা করা হয়েছে তাদের অবস্থান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে যে এই বিল্ডিংয়ে তারা আছে এবং তাদেরকে মারা হলো কিভাবে? পৃথিবীর সবচেয়ে টপ টেকনোলজির যে বিমান, যে বিমানকে ইরানের রাডার ধরতেই পারে না, সেই বিমানে করে গিয়ে তাদেরকে মারা হলো। এখন এই জায়গায় আমি যেটা বলবো যে হ্যাঁ, ইরানের প্রস্তুতি ছিল তাদের কমান্ডারদেরকে রক্ষা করার জন্য, তাদের সিকিউরিটি প্রিপারেশন ছিল, কিন্তু এই সিকিউরিটি প্রিপারেশনের চেয়ে ইসরায়েলের আক্রমণের সক্ষমতা অনেক বেশি থাকার কারণে তাদের এই সিকিউরিটি প্রিপারেশনকে তারা সাফল্যের সাথে আউটস্মার্ট করতে পারছে। এই আউটস্মার্ট করতে পারার কারণেই আসলে তারা মারা গেলেন। না, আমরা যেটা বলছিলাম যে এই যে সায়েন্টিস্টদের হত্যা করা হলো, শীর্ষ জেনারেলদের হত্যা করা হয়েছে। এখানে আসলে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ধন্যবাদ। আমরা এই ইরান, ইসরায়েল এবং ইউএসের যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটাতে আমরা মূলত আমেরিকার B-2 বিমান, ইসরায়েলের আয়রন ডোম অথবা প্রতিরক্ষা ব্যবস্থা যেটা আছে, আর ইরানের মিসাইলের কথা বলছি। বাট আরেকটা বেশ বড় স্পেকট্রামের যুদ্ধ চলতেছে, যেটা আমরা বুঝি না বলে জিনিসটা আমাদের আলোচনায় আসে না। সেটা হচ্ছে সাইবার স্পেকট্রাম। সাইবার স্পেকট্রামে কিন্তু দুর্দান্ত যুদ্ধ চলে। যেমন আপনি কিছুদিন আগে লেবাননে যে পেজার অ্যাটাক হয়েছিল ইয়ে থেকে, ইসরায়েল থেকে, ওদের পেজার কিন্তু বাস্ট হচ্ছিল। তো একই রকমভাবে এই যে আপনার ধরেন ইরানি টপ সায়েন্টিস্ট এবং জেনারেলসদেরকে যে তারা খুঁজে খুঁজে পিন পয়েন্টভাবে হত্যা করলো, এটা তো আপনার এই সাইবার যে ক্যাপাসিটি এবং ইন্ডিকেশনস ছাড়া এতটা প্রিসিশন অসম্ভব। অসম্ভব। ঠিক আছে? সো এই প্রিসিশনটার ক্ষেত্রে অফকোর্স টপ লেভেল টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন একটা সময় ইরান এসে কিন্তু তাদের ইন্টারনেট ব্ল্যাকআউট করে দিচ্ছিল। কারণ এটা অনেকে বিলিভ করতে চায় না। আপনার আমার স্মার্টফোন আপনি জাস্ট ইন্টারনেটে কানেক্টেড করে ফেলে রাখেন, স্টিল কিন্তু এই স্মার্টফোন আপনাকে শুনতে পায়, স্টিল কিন্তু এই স্মার্টফোন আপনাকে দেখতে পায়। সো আমাদের কিন্তু ব্যক্তিগত জীবনেও এই যে ইন্টারনেট মাঝে মাঝে শাটডাউন দিয়ে যে বেঁচে থাকা যায়, ওটা প্র্যাকটিস করা উচিত।
আচ্ছা, শুরুর দিকে যে আমরা দেখলাম যে যুদ্ধ শুরুর প্রথম দিকেই শীর্ষ সামরিক কমান্ডারদেরকে হারালো ইরান। এরপরেই সারা পৃথিবী দেখলো যে খুব দ্রুতই কিন্তু ইরান ঘুরে দাঁড়ালো। তারা কিন্তু পাল্টা হামলা করলো এবং আমরা দেখলাম যে ১২ দিনের চমৎকার ইরানের পারফরম্যান্স। এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? ধন্যবাদ। ইরানের বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে গত প্রায় ৪,০০০ বছরের হিস্ট্রি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে ইরান আসলে কখনো কারো দ্বারা দখল হয় নাই। হারেনি। আবারও ন হারে নাই এটা ভিন্ন কথা, দখল হয় নাই এটা ভিন্ন কথা। ভিন্ন কথা। দেশ দখল করে ফেলার মানে হচ্ছে যেমন ভারত যুদ্ধ করে হায়দ্রাবাদকে পরাস্ত করে হায়দ্রাবাদকে ৪ টুকরো করে তাদের ম্যাপের ভিতরে নিয়ে নিছে, এটাকে বলা হচ্ছে দখল করে নেওয়া। এইটা ইরানকে কেউ করতে পারেনি আজ পর্যন্ত, এটা আলেকজান্ডারও পারেনি, অন্য কেউ পারেনি। আচ্ছা, তো এই যে সক্ষমতা, এটা হচ্ছে তার ভৌগোলিক সক্ষমতা। এই সক্ষমতার কারণে ইরানের ভেতরে ইরানের যে নিজস্ব ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এইটা বিশ্বের ১ নাম্বার। কারণ তাদের নিজস্ব যে সমরাস্ত্রের সক্ষমতা আছে, তার চেয়েও বেশি অ্যাডভান্টেজ হচ্ছে আল্লাহ তাদেরকে যে একটা ভূপ্রকৃতি দিয়েছে, চারপাশে পাহাড়, মাঝখানে মরুভূমি। সো এইরকম একটা মানে